আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, বরাবরের মতো আজকেও আমরা নতুন একটি ক্লাস করব, কিন্তু আজকের ক্লাসটি কিন্তু রসায়ন পাঠ্য বই নিয়ে, অর্থাৎ তোমাদের এসএসসি রসায়ন পাঠ্য বইয়ের সকল ধারণা সকল অধ্যায় আমি কমপ্লিট করিয়ে দেব। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এসএসসি ফ্রি কোর্সের সকল ভিডিও আমি আপলোড করা শুরু করে দিয়েছি। ঠিক আছে, আর এই পুরো ক্লাস জুড়ে আমি থাকছি তোমাদের সঙ্গে সালমান। শুধু বিশ্বাস রাখো যে সবচেয়ে সহজে সবচেয়ে ভালোভাবে তোমাদেরকে রসায়নে একদম বস বানিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা দেখো, শুরুতে আমরা রসায়নের ধারণা সম্পর্কে জানবো। আর হ্যাঁ, প্রথম অধ্যায়টি সম্পর্কে আমরা জানছি। ঠিক আছে, মানে প্রথম অধ্যায়ের নামই হচ্ছে রসায়নের ধারণা। ঠিক আছে, আমরা রসায়নের সংজ্ঞা, শাখা এগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। দেখো, এটা মুখস্থ করে নাও। ঠিক আছে, মানে রসায়ন এমন একটা বিষয়, তোমার বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে পদার্থ নিয়েই কাহিনী হবে শুধু। ঠিক আছে, মানে পদার্থের গঠন কেমন, দেখতে কেমন, তার রূপান্তর কি হবে, ঠিক আছে, তার ধর্ম আছে কি না, ঠিক আছে, এই সব কিছুই কিন্তু আমাদের রসায়ন আলোচনা করবে। ঠিক আছে, দেখো আমরা আরও জানবো। ঠিক আছে, আগে এই স্লাইডটি বুঝিয়ে দিই। দেখো, মানে রসায়নকে তুমি পদার্থবিজ্ঞানের মতো যে এই ক্লাসিক্যাল ফিজিক্স আবার মডার্ন ফিজিক্স এই দুই ভাগে ভাগ করতে পারবে তা কিন্তু নয়। ঠিক আছে, মানে আসলে বিজ্ঞানের প্রতিটি শাখাকে তুমি কিন্তু মানে ক্ষুদ্র ক্ষুদ্র মানে খুব কম কম শাখায় যে ভাগ করতে পারবে তা নয়, বিশাল বিশাল শাখা আছে, অনেক ধারণা আছে। ঠিক আছে, মানে তুমি একদম সব কিছু যে এক কথায় বলে দেবে তা কিন্তু হবে না। ঠিক আছে, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে রসায়নের সকল ধারণাকে তিনটি ভাগে ভাগ করে থাকি। মূলত পুরো রসায়নের জগৎটি মূলত তিনটি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কি কি? দেখো, জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি, অজৈব রসায়ন বা ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং ভৌত রসায়ন বা ফিজিক্যাল কেমিস্ট্রি। আরও অনেক শাখা আছে, তোমার প্রাণ রসায়ন। ঠিক আছে, মানে অনেক শাখা আছে, তড়িৎ রসায়ন। ঠিক আছে, অনেক আছে, তুমি একদম গুণে শেষ করতে পারবে না। মূলত এই তিনটি ভাগে ভাগ করা হয় কেন, মানে প্রায় রসায়নের সকল জ্ঞানকে আমরা এই তিনটি ভাগে মানে যদি আমরা ফেলে দেই, মানে সকল ধারণা যদি আমরা জানি তাহলে এই তিনটি ধারণার মধ্যে থেকেই আসবে বলতে গেলে। ঠিক আছে, এই তিনটি শাখার ভেতর থেকেই ধারণা আসছে বলে মনে করা হয়। ঠিক আছে, আসলে কিন্তু মানে অনেক ব্যাপক ধারণা আছে। ঠিক আছে, বোঝার জন্য তুমি এতটুকু মনে রাখতে পারো, আর তোমরা তো রসায়ন যখন শিখবে আরও জেনে যাবে, তাই না? আচ্ছা, দেখো, পাশে একজন বিজ্ঞানীকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন তোমার রসায়নের জনক। আসলে রসায়নের জনক, পদার্থবিজ্ঞানের জনক, অনেক জনকই আছে, আধুনিক রসায়ন। ঠিক আছে, মানে অনেক মানে জনক আছে। ঠিক আছে, যেমন চিরায়ত পদার্থবিজ্ঞানের জনক আছে, তারপর আধুনিক পদার্থবিজ্ঞানের জনক আছে, অনেক মানে জনক আছে, কিন্তু আমরা এনাকেই বেশি চিনে থাকি, মানে রসায়নের জনক হিসেবে আমরা এনাকেই বেশি চিনে থাকি। আচ্ছা, এর নামটা এখনো বলিনি, এর নাম হচ্ছে অ্যান্টনি ল্যাভোইজিয়ে। ঠিক আছে, অ্যান্টনি ল্যাভোইজিয়ে। ঠিক আছে, নামটা মনে রাখবে। দেখো, তোমাকে মানে এখন রসায়নের জগতে একটু ডুব মেরে নিয়ে আসি। ঠিক আছে, একটু ডুব দিয়ে নিয়ে আসি তোমাকে। দেখো, প্রাগৈতিহাসিক যুগে মানুষ কিন্তু কাপড় পরতে জানতো না। ঠিক আছে, লতা পাতা পরে থাকতো, যাই হোক, ওটা মানে লতা পাতা পরে থাকতো তারা। আবার ঘরবাড়ি বানাতেও কিন্তু জানতো না, কিভাবে ঘরবাড়ি বানাতে হয়, কিভাবে রান্না করে খেতে হবে, এগুলোও জানতো না। আর বর্তমান যুগটা দেখো, বর্তমান যুগটা কিন্তু ডিজিটালাইজেশনের যুগ। ঠিক আছে, এই যুগে কিন্তু মানুষ কত কিনা করা শুরু করেছে, মানে কত কিছু করতে শুরু করেছে, তাই না? মানে অনেক পার্থক্য আছে, তাই না? আসলে রসায়নের জগতে একটু যদি ঢোকা শুরু করি তাহলে তোমাকে বলতে হবে যে রসায়ন কিন্তু বিজ্ঞানের একটি শাখা, আমি আগেও বলেছি। ঠিক আছে, মানে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান এগুলো কিন্তু বিজ্ঞানেরই শাখা। ঠিক আছে, দেখো, বিজ্ঞানের কিন্তু অনেকগুলো শাখা আছে, যার মধ্যে রসায়ন হলো অন্যতম প্রধান শাখা। ঠিক আছে, এটা ছাড়া কিন্তু বিজ্ঞান প্রায় অচল বলতে পারো। ঠিক আছে, এখন রসায়নে আমরা কি করব?
দেখো, রসায়নে আমরা বিভিন্ন মৌল সম্পর্কে জানবো, বিভিন্ন মৌলিক পদার্থ সম্পর্কে জানবো, আবার যৌগিক পদার্থ সম্পর্কে জানবো, ঠিক আছে? মানে অনেক কিছু সম্পর্কে জানবো, ঠিক আছে? মূল কথা, আমি যদি একটু কঠিনভাবে সংজ্ঞাটা দেই রসায়নের, ঠিক আছে, রসায়নের সংজ্ঞাটা যদি আমি একটু কঠিনভাবে দেই, তাহলে এমনভাবে বলা হয় যে বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি, গঠন, প্রকৃতি, ধর্ম, ঠিক আছে, ব্যবহার ইত্যাদি, এবং তোমার বস্তুসমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালের শক্তি, মূলত তাপ শক্তির শোষণ ও নিঃসরণ, মানে এই যে ধারণাগুলো, এগুলো নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তাকেই রসায়ন বলে। ঠিক আছে, মানে কঠিন লাগতে পারে কথাটা, ঠিক আছে, কিন্তু এটাই কিন্তু বাস্তব। কিন্তু তোমরা এই সংজ্ঞাটা বেশি ইউজ করবে, সহজ আছে, এবং এটা কিন্তু পাঠ্য বইয়েও দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, তোমাদের রসায়নে কিন্তু মানে আমরা অনেক কিছু জানবো, মৌলিক পদার্থ, বিভিন্ন মৌল সম্পর্কে জানবো, ঠিক আছে, সংকর ধাতু, মানে অনেক কিছু সম্পর্কে জানবো, ধাতু অধাতু, ঠিক আছে, এগুলো কিন্তু রসায়নেরই বিষয়। আর একটা কথা বলে রাখি, দেখো, তোমার প্রাচীনকাল থেকেই কিন্তু মানুষ সোনা, রূপা, টিন, লোহা ইত্যাদি ধাতু ব্যবহার করে আসছে, ঠিক আছে, মানে করেছে বলতে গেলে, এই যে গোল্ড, সোনা, মানে আমাদের মানে মানে কি বলে এটাকে, নারীরা নারীরা মানে যে গয়না পরে, মানে সোনার গহনা, ঠিক আছে, ওগুলো কিন্তু গোল্ড, মানে সোনা। আবার রূপার তৈরিও আছে, ঠিক আছে। তারপর টিন, লোহা, এগুলো কিন্তু মানে প্রাচীনকাল থেকেই মানুষ ব্যবহার করে আসছে, ঠিক আছে, করেছে, তাই না? এখন কথা হচ্ছে, খ্রিস্টপূর্ব 3500, হ্যাঁ, খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে পরিণত করা হয়েছিল, ঠিক আছে। এখন কথা হচ্ছে, মানে সংকর ধাতু এগুলো তোমরা এখন বুঝবে না, ঠিক আছে, এগুলো শুধু মনে রাখো, আমি শুধু পরিচিতি দিয়ে দিচ্ছি তোমাকে, মানে রসায়ন আসলে কি 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 নিয়ে কথা বলবো, যখন আমরা 3-4 অধ্যায় কমপ্লিট করে ফেলবো, তখন তোমরা একদম বস হয়ে যাবে, ঠিক আছে, এটা তো পরিচিতিমূলক পর্ব, তাই তোমরা মনে রাখো শুধু, ঠিক আছে। আমরা ব্রোঞ্জ সম্পর্কে জানবো, ঠিক আছে, মানে এগুলো মানে এগুলো মানে রসায়নের বিষয়বস্তু, ঠিক আছে। এখন একটু গভীরে যাই, দেখো, তোমার প্রাচীনকালের দার্শনিকের নাম শুনেছ। এখন কিন্তু ডেমোক্রিটাস সম্পর্কে কিছু একটা বলবো, পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে, মানে রসায়নের বিষয়বস্তুই, ঠিক আছে। দেখো, প্রাচীনকালের দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, ঠিক আছে, কিন্তু খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে, ঠিক আছে, খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে, মানে শেষ পর্যন্ত এমন একটা শেষ পর্যন্ত এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম, ওই যে পদার্থবিজ্ঞানের ক্লাসে কিন্তু বলেছিলাম, ঠিক আছে, মানে অবিভাজ্য। অ্যাটম মানে কি? অ্যাটম অর্থ হচ্ছে ইনডিভিজিবল, ঠিক আছে, বাংলায় বলা হয় অবিভাজ্য, ঠিক আছে। যাই হোক, এখন কথা হচ্ছে, একই সময়ে, মানে সেই একই সময়ে ভারতীয় দার্শনিক কোনাড ডেমোক্রিটাসের মতো মানে প্রায় একই ধারণা প্রকাশ করেছিলেন, কিন্তু এই ধারণাগুলোর কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না, ওই যে পদার্থবিজ্ঞান মানে প্রথম ক্লাসে তোমাকে বলেছিলাম, ঠিক আছে, সুযোগ হয়নি আর। যাই হোক, তাছাড়া দার্শনিক অ্যারিস্টটল এ ধরনের বিরোধিতা করেন, মানে এই যে ধারণাটা দিয়েছিল, ঠিক আছে। আবার তখন অ্যারিস্টটল সহ অন্য দার্শনিকেরা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়, মানে ওই যে সেই কথাই কিন্তু পদার্থবিজ্ঞানের ক্লাসে বলেছিলাম, ঠিক আছে। যাই হোক, মানে ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি, ঠিক আছে, মানে এই যে অ্যাটম, ঠিক আছে, যেটা আমি বললাম একটু আগে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। অনেক বিজ্ঞানী আছে, ঠিক আছে, রসায়নে এইসব বিজ্ঞানীর অবদান তুমি বলে শেষ করতে পারবে না, ঠিক আছে। আমি তোমাকে আরও বলছি, এই স্লাইডের পরে আমরা অন্য কিছু জানবো, কিন্তু রসায়নের পুরো গভীরতা তোমাকে আমি বলতে চাই, এগুলো তোমরা পাঠ্য বই থেকে পড়ে নেবে আমি জানি, কিন্তু মানে বলে দিচ্ছি যাতে তোমাদের মাথায় যদি ক্যাচ করে, ঠিক আছে। তোমরা কিন্তু পাঠ্য বইটা বেশি করে পড়বে এই অধ্যায়ের ক্ষেত্রে, ঠিক আছে, মানে প্রতিটি অধ্যায়ই পড়বে, কিন্তু এই অধ্যায়ের মানে আরও তথ্য আছে যেগুলো মুখস্থ বিদ্যা, ঠিক আছে, তোমরা এই অধ্যায়ে দেখলে তোমরা মানে পারবে, ঠিক আছে, নিজেরাই পারবে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা একটু মানে রসায়নের, আচ্ছা পরের স্লাইডে একটু যাচ্ছি, আমরা একটু রসায়নের উৎপত্তি সম্পর্কে জেনে আসি, ঠিক আছে। দেখো, মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে অ্যালকেমি বলা হতো, আর গবেষকদের বলা হতো অ্যালকেমিস্ট, ঠিক আছে, এগুলো মানে শর্ট কোয়েশন হিসেবে আসে।
ঠিক আছে, মানে এই অধ্যায় থেকে তেমন একটা কোয়েশ্চেন আসে না পরীক্ষায়, ঠিক আছে, MCQ আসতে পারে, শর্ট কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, কিন্তু সিকিউ আসে না, গ এবং খ নঙে আসে না। তোমরা এটা মানে পড়তে পারো। আজকে মনে হয় একটি ক্লাসের মাধ্যমেই এই অধ্যায়টি শেষ করে দেব, ঠিক আছে, মানে কিছুই নেই বলতে গেলে এই অধ্যায়ে, শুধু বেসিক মৌলিক জ্ঞান, ঠিক আছে, মানে পরিচিতি রসায়নের। দেখো, অ্যালকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসছে কিমি বা মানে কিমি থেকে, কিমি শব্দ থেকে। এই চিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে, ঠিক আছে, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে, আমরা একটু বিজ্ঞানী সম্পর্কে আর একটু কথা বলি, ঠিক আছে, মানে তোমাদেরকে তো জানতে হবে তাই না, সরাসরি না বুঝে গেলে তো রসায়নই বুঝলাম না, রসায়নের তথ্য কিভাবে জানবো, অধ্যায় কিভাবে পড়বো, তাই না। দেখো, অ্যালকেমিস্ট জাবির ইবনে হাইয়াম, ঠিক আছে, সর্বপ্রথম কিন্তু গবেষণাগারে রসায়নের চর্চা করেন। দেখো, বিজ্ঞান মানেই গবেষণা করতে হবে, মানে ল্যাবরেটরি ভিত্তিক, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবে, রসায়ন কিন্তু একদম ল্যাবরেটরি ভিত্তিক বিজ্ঞান, মানে রসায়নে তো পদার্থ নিয়েই কথা বলবো, তোমার ওই যে অ্যাসিড ক্ষারক, ঠিক আছে, মানে ওগুলো নিয়েই মানে কাজ করতে হবে বলতে গেলে, ঠিক আছে, মানে রসায়নের বেশিরভাগ কাজই তোমার তোমার ল্যাবরেটরির ভেতরে করতে হয়, ঠিক আছে। যেমন তোমার ফিজিক্সও করতে হয়, ফিজিক্স জীববিজ্ঞান, কিন্তু মানে তোমার রসায়নের বেশিরভাগই তোমার ল্যাবরেটরি ভিত্তিক, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন এই যে আমাদের জাবির ইবনে হাইয়াম, সরি হাইয়াম নয়, মানে জাবির ইবনে হাইয়ান, ঠিক আছে। এখন এই যেহেতু এই যে সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেছিলেন, এই কারণে কিন্তু তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। দেখো, আমি কিন্তু শুরুতে একজনকে বললাম যে রসায়নের জনক, তাই না, অ্যান্টনি ল্যাভয়েজিয়ে। এবার দেখো আরেকজন জনক এসে গেছেন, ঠিক আছে। আসলে কিন্তু এককভাবে বলা যায় না যে একজনই হচ্ছে জনক, ঠিক আছে। অনেকে মিলে করে, আবার অনেকে আলাদা আলাদাভাবে অনেক কিছু বানিয়েছে, অবদান রেখেছে, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে, মানে উভয় কথাই কিন্তু সঠিক, দুজনেই কিন্তু জনক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তবে অ্যান্টনিও ল্যাভোইজিয়ের ক্ষেত্রে মানে বেশি খাটে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি, এটা তিনি বিশ্বাস করতেন। এখন তিনি কিন্তু এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলোকে মানে রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না, ঠিক আছে। যদিও সে এগুলো নিয়ে মানে বিভিন্ন গবেষণা করেছেন, তবুও কিন্তু রসায়নের প্রকৃত রহস্যগুলো মানে তার কাছে পরিষ্কার ছিল না, ঠিক আছে, মানে ঝাপসা ছিল বলতে পারো, ঠিক আছে। যাই হোক, তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভোইজিয়ে, ঠিক আছে। ওই যে বললাম, আমাদের অ্যান্টনিও ল্যাভোইজিয়েই কিন্তু রসায়নের জনক, দেখেছো, এই জন্যই তাকে মানে বলা হয়। শুধু যে অ্যান্টনি ল্যাভোইজিয়েই করেছেন মানে তা নয়, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানীরা, ঠিক আছে, মানে তারা কি করেছেন, মানে প্রকৃতির মানে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেছিলেন এই সব বিজ্ঞানী। কারা কারা? অ্যান্টনি ল্যাভোইজিয়া, রবার্ট বয়েল, ঠিক আছে, স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী, তাই না। এগুলো তোমরা মুখস্থ করে নেবে, এগুলো কিন্তু পাঠ্য বইয়েও আছে, আমি যেগুলো মুখে বলছি, ঠিক আছে। এখন সুতরাং বলতেই পারি অ্যান্টোনিও ল্যাভোজিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়, মানে আধুনিক রসায়ন মানে রসায়নই বলতে পারো, ঠিক আছে। রসায়নকে তেমন একটা ক্লাসিক্যাল এভাবে বলা হয় না, ঠিক আছে, কিন্তু এভাবে বলা হয় যে আধুনিক রসায়নের জনক বা রসায়নের জনকও বলতে পারো তোমরা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে কি, রসায়ন শিখছি, রসায়নের পরিধি জানতে হবে না, মানে বিভিন্ন ক্ষেত্র জানতে হবে, তাই না। মূল কথা হচ্ছে মানে যেখানেই পদার্থ আছে, মানে সাবস্টেন্সেস, ম্যাটার, যেখানে ম্যাটার সাবস্টেন্সেস পদার্থ আছে সেখানেই কিন্তু রসায়ন আছে, এটা কিন্তু মানতে হবে। যেমন কিন্তু দেখো আমাদের বায়ুমণ্ডল, ঠিক আছে, বায়ুমণ্ডলে কিন্তু বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সরি, মানে কানেকশন চলে গেছিলো, ঠিক আছে। যাই হোক, মানে কারেন্ট চলে গেছে, ঠিক আছে, অন্ধকার হয়ে গেছিলো, যাই হোক, মানে আমার যেটা দিয়ে ক্লাস নেই সেটা বন্ধ হয়ে গেছিলো, ডেটা কানেকশন লাগে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখো বায়ুমণ্ডলে কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছেই কিন্তু, ঠিক আছে, এটা এটা তোমরা জানো না হয়তো, ঠিক আছে। আমরা যে মাটির উপরে বসবাস করছি, সেই মাটিতেও কিন্তু প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন, তুমি নিজেও বুঝতে পারবে না, ঠিক আছে, মানে আমরা শুধু জীবনযাপনই করছি। যাই হোক,
শুধু বর্তমান সময় কেন, সদূর অতীতেও কিন্তু এইসব পরিবর্তন ঘটেছে এবং বর্তমানে ঘটে চলেছেও। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু সব রসায়নের জ্ঞান, ঠিক আছে, রসায়নের বিষয়। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, আমি তো পদার্থবিজ্ঞান ক্লাসে দেখিয়েছি অন্যান্য শাখার সঙ্গে পদার্থবিজ্ঞানের কীরকম সম্পর্ক। আজ আমরা রসায়ন যেহেতু পড়ছি, অবশ্যই আমরা দেখব রসায়নের সঙ্গে আবার সম্পর্ক আছে নাকি, তাই না? দেখো, প্রথমে আমরা জানবো জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। ঠিক আছে, প্রতিটি বিজ্ঞানের সঙ্গেই রসায়নের সম্পর্ক রয়েছে। কেমন? দেখো, জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি। দেখো, উদ্ভিদ কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু খাদ্য তৈরি করে, এটা তোমরা জানো। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। এই যে সালোকসংশ্লেষণ, এটি কিন্তু মূলত একটি রাসায়নিক বিক্রিয়া, আর রাসায়নিক বিক্রিয়া হলো রসায়নের বিষয়। ঠিক আছে, এগুলো কিন্তু রসায়নের জ্ঞান। দেখো, জীববিজ্ঞানকেও কন্ট্রোল করছে আমাদের রসায়ন। কেমন একটা মজার ব্যাপার না? দেখো, আমি অল্প অল্প করে বলছি, তোমরা পাঠ্য বইটা পড়ে নিও। ঠিক আছে, এগুলো অনেক সুন্দর ধারণা। ঠিক আছে, অনেক ধারণা আছে, আমি অল্প অল্প করে 1-2 লাইন বলছি, তোমরা একটু পাঠ্য বই থেকে পড়ে নিও। আচ্ছা, এখন আমরা পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক জানব। দেখো, পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কি কি? পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় আছে চৌম্বক আছে, বিদ্যুৎ আছে, তাই না, বিভিন্ন যন্ত্রপাতি আছে। ঠিক আছে, কিন্তু এই যে বিদ্যুতের জন্য যে ব্যাটারি আমরা ব্যবহার করি, সেই ব্যাটারি কিন্তু রসায়নেরই অবদান। ঠিক আছে, রসায়নের অবদান ব্যবহার করেই ব্যাটারি তৈরি হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আবার পেট্রোল, প্রাকৃতিক গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন হয়, তা দিয়ে যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। দেখছো, এগুলো কিন্তু কত সুন্দর ধারণা। ঠিক আছে, এইভাবেই কিন্তু রসায়ন সবাইকে কন্ট্রোল করছে বলতে পারো। ঠিক আছে, রসায়ন এইভাবেই সবাইকে কন্ট্রোল করছে। যাই হোক, রসায়নও কিন্তু আবার পদার্থবিজ্ঞানের উপর নির্ভর করে থাকে। ঠিক আছে, কীভাবে? দেখো দেখো ভৌত রসায়ন একটু আগে পড়িয়েছি, ভৌত রসায়ন কিন্তু একটা স্তম্ভ রসায়নের। ঠিক আছে, তোমার ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা, যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে বোঝো, এই যে আমাদের রসায়ন সাহেব আবার পদার্থবিজ্ঞানের কাছ থেকে ধার নিচ্ছে, তাই না? দেখো কত নির্ভরশীলতা, তাই না? আবার নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে বাঁধা। ঠিক আছে, গাথা, নিউক্লিয়ার রসায়ন, এগুলো অনেক, তোমরা ভবিষ্যতে যখন রসায়ন নিয়ে আরও পড়বে, ঠিক আছে, তোমরা আরও ভালোভাবে জানতে পারবে। ঠিক আছে, আরেকটা কথা, আমাদের গণিত, বিজ্ঞানের রানী, এখন রানীর সঙ্গে রসায়নের কি সম্পর্ক? দেখো, আমরা জানবো, অর্থাৎ গণিতের সাথে রসায়নের সম্পর্ক জানবো। দেখো, রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। আর এই গণিত তো সূত্র, গাণিতিক বিভিন্ন সমীকরণ, তাই না? এখন রসায়নের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে গণনার কাজে, তোমার গণিতের সাধারণ সূত্র থেকে জটিল সূত্র পর্যন্ত ব্যবহার করা হয়। তাহলে বোঝো, তোমার উদাহরণ হিসেবে কি বলা যায়? দেখো, উদাহরণ হিসেবে বলা যায়, তোমার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় আমরা কিন্তু নির্ণয় করব। ঠিক আছে, রসায়ন পাঠ্য বই অধ্যায় আছে, সেখানে আমরা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব, যৌগের সংযুক্তি নির্ণয় করব, বিক্রিয়ার হার নির্ণয় করব। ঠিক আছে, দেখেছো কত অবদান। গণিতের সঙ্গে তো আরও সম্পর্ক রসায়নের, তাই না? মূলত গণিত কিন্তু বিজ্ঞানের রানী, সকল বিজ্ঞানের রানী। ঠিক আছে, এছাড়া তোমার বিজ্ঞানের আরও যেসব শাখা আছে, তার প্রায় সব শাখার সাথেই কিন্তু রসায়নের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা কি রসায়ন পাঠের গুরুত্বটা বই থেকে পড়ে নেবে, না আমি কিছু একটা বলে দেব? আচ্ছা, কিছু পড়িয়ে দিই। ঠিক আছে, দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু ঘুমোতে যাই রাতে, তাই না? ঘুমোই, আবার উঠি। এখন ঘুম থেকে উঠেই কিন্তু আমরা দাঁত ব্রাশ করি স্বভাবত, স্বাভাবিকভাবে আমরা দাঁত ব্রাশ করি, তাই না? এখন দাঁত ব্রাশ করার জন্য তো পেস্ট দরকার হয়, টুথপেস্ট, তাই না? ক্লোজ আপ, ঠিক আছে, এগুলো দরকার হয়। এই যে পেস্ট, এগুলো কিন্তু রসায়নের অবদান। ঠিক আছে, এগুলো সব রাসায়নিক পদার্থ। ঠিক আছে, আবার দেখো, তুমি যখন পড়তে বসো, পড়ার সময় তোমার মা তোমাকে চা আর বিস্কুট দেয়, তুমি খাও, তাই না? এখন খেয়ে গোসল করতে গেলে ধরো, ঠিক আছে, এখন গোসল করার পরে, ঠিক আছে, দেখলে তোমার বাথরুমটা একটু নোংরা হয়ে আছে। দেখো, একটু অন্যভাবে বলছি, তোমার বাথরুমটা ভালো নেই বলতে গেলে, মানে কি বলবো, এটা বলা ঠিক না, নোংরা হয়ে আছে। ঠিক আছে, এখন এই যে বাথরুম নোংরা হয়, টয়লেট যেটা বলছি, টয়লেট পরিষ্কার করতে কিন্তু টয়লেট ক্লিনার ব্যবহার করা হয়, হারপিক বলো তোমরা। ঠিক আছে, যাই হোক, এই যে টয়লেট ক্লিন করতে কিন্তু অবশ্যই হারপিক লাগে, টয়লেট ক্লিনার দরকার হয় টয়লেট ক্লিন করতে। এখন এটাও কিন্তু রসায়নের অবদান। ঠিক আছে, এগুলো সবসময় মনে রাখবে, এগুলো হচ্ছে রসায়নের অবদান, আরও অনেক অবদান আছে। ঠিক আছে, এগুলো তোমরা পাঠ্য বই থেকে পড়ে নেবে। ঠিক আছে,
এছাড়া তোমার শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী, ঠিক আছে, সব কিছুতেই কিন্তু রসায়নের অনেক অবদান রয়েছে। ঠিক আছে, এগুলো অনেক মুখস্থ বিদ্যার মতো, ঠিক আছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, আরেকটা কথা, রসায়ন যেহেতু একটা বিজ্ঞান, সবসময় মনে রাখবে বিজ্ঞানের লক্ষ্য কিন্তু মানব জাতির কল্যাণ সাধন করা। ঠিক আছে, কিন্তু বিজ্ঞান কিন্তু সবার জন্য আশীর্বাদও হতে পারে, আবার অভিশাপও হতে পারে। ঠিক আছে, শুধু দেখতে হবে যে কে কিভাবে ব্যবহার করছে। ঠিক আছে, ভালো কাজে কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, বিজ্ঞানীর নাম শুনতেই তোমরা কিন্তু আইনস্টাইন, নিউটন এগুলো শুনতে পাও। ঠিক আছে, যদিও আইনস্টাইন নিউটন পদার্থবিজ্ঞানী, যাই হোক বিজ্ঞানী তো, তাই না, মানে এদের কথাই মনে পড়ে। যাই হোক, সবাইকে সম্মান করতে হবে। ঠিক আছে, মানে অতি অতি কি বলে ওটাকে, অতি উত্তেজনায় আবার কাউকে অসম্মান করে ফেলো না। ঠিক আছে, মানে জ্ঞান অর্জন করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো, আগেই বলেছি রসায়ন হচ্ছে ল্যাবরেটরি ভিত্তিক বিজ্ঞান। ঠিক আছে, মানে রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা কিন্তু মানে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বা ল্যাবরেটরিতে করা হয় বললে বলতে পারো। ঠিক আছে, মানে ল্যাবরেটরি তো তোমার সবার জন্য প্রযোজ্য। তোমার পদার্থবিজ্ঞান ল্যাবরেটরি, তারপর জীববিজ্ঞান ল্যাবরেটরি, ওই একই কথা। ঠিক আছে, ল্যাবরেটরি। ঠিক আছে, দেখো, রসায়নের ভেতরে তোমার বিভিন্ন পদার্থ নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, বিষাক্ত পদার্থ, ভালো পদার্থ। ঠিক আছে, মানে সব কিছুই কিন্তু যে ভালো হবে তা নয়। ঠিক আছে, সব পদার্থই কিন্তু কম বেশি ক্ষতিকর। এখন এগুলো থেকে মানে বাঁচারও উপায় আছে, মানে আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। ঠিক আছে, মানে আমাদের মুখ চোখ যেন পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা কিছু পদ্ধতি অবলম্বন করব। মানে রসায়ন পরীক্ষাগারে বিভিন্ন ব্যবহৃত উপকরণ আছে যেগুলো আমাদেরকে বাঁচাবে বিভিন্ন ক্ষতি থেকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো তোমাদের পাঠ্য বইয়ের কিছু টেবিল সমাধান করি। ঠিক আছে, টেবিলের ভেতরে কিছু ধারণা আছে, আমরা সেগুলো জানবো। দেখো, দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ, মানে আমরা একটু দেখবো যে রসায়ন কী কী অবদান রাখে, কেন রসায়ন আরও বেশি জনপ্রিয়, তাই না। দেখো, কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি, এটা কেন? দেখো, তোমরা বলবে ভাইয়া পেকেছে তাই তো মিষ্টি লাগে, কাঁচা তাহলে তো টক লাগারই কথা, তাই না। আসলে এখানে কিন্তু রসায়নের ভাষাটা একটু আলাদা। কেমন? দেখো, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে। ঠিক আছে, অর্গানিক অ্যাসিড, ঠিক আছে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ঠিক আছে, প্রভৃতি। ফলে কাঁচা আম টক, এই ধরনের জৈব অ্যাসিড থাকার কারণে কাঁচা আম কিন্তু টক। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি। দেখো, পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু রাসায়নিক পরিবর্তন, তাই না। এগুলো আমরা জানবো। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করে নাও। ঠিক আছে, দেখো, আরও জানবো। দেখো, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদি ইত্যাদির দহন। আরেকটা কথা, আমি বর্তমানে গ্রামে আছি। ঠিক আছে, বিভিন্ন পশু পাখির ডাক শুনতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা কিন্তু কিছু মনে করো না। ঠিক আছে, আচ্ছা। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন। দেখো, কেরোসিন তোমরা ক্যারাসিন বলো বাঙালিরা, তাই না, যারা আঞ্চলিক ভাষায় কথা বলো তারা ক্যারাসিন বলো। ঠিক আছে, কেরোসিনটাই সুন্দর। যাই হোক, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলোর মূল উপাদান কিন্তু হাইড্রোকার্বন। ঠিক আছে, হাইড্রোকার্বন কি? দেখো, কার্বন ও হাইড্রোজেনের যৌগকে তোমার হাইড্রোকার্বন বলা হয়। এগুলো আমরা জানবো, এগুলো হচ্ছে জৈব যৌগের বিষয়। ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, দেখো, হাইড্রোকার্বন হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। এখানে পড়লেই বুঝতে পারবে এগুলো, প্রথম অধ্যায়টা খুব সহজ, কিন্তু মুখস্থ করতে হবে। দেখো, তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপশক্তি সৃষ্টি হয়। এগুলো মনে রাখবে। ঠিক আছে, এগুলো হচ্ছে পরিবর্তনের কথা বলছে, এক রূপ থেকে আরেক রূপের পরিবর্তন। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তনের কথা বলছে, বলতে গেলে বিক্রিয়ার কথা বলছে। এগুলো একটু মুখস্থ করে নাও। আসলে প্রথম অধ্যায় তো, এগুলো হচ্ছে পরিচিতিমূলক ধারণা। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। যখন তোমরা 2-3টে অধ্যায় কমপ্লিট করে ফেলবে তখন এগুলো অটোমেটিক্যালি তোমাদের মাথায় গেঁথে যাবে, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, দেখো, সরি, আমার কানেকশনটা আবার চলে গেছিলো। ঠিক আছে, দেখো, এগুলো তোমরা একটু পড়ে নিও। ঠিক আছে, দেখো, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া, এটা হচ্ছে সবচেয়ে ফেমাস একটি ধারণা। দেখো, আমাদের কিন্তু ভাজা পোড়া ঝাল খেলে কিন্তু পেটে ব্যথা হয়, তাই না, বিভিন্ন গ্যাস হয়, তাই না, ঠিক ওই কথাই এখানে বলছে।
পাকস্থলিতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুটি যৌগ অ্যাসিডকে প্রশমিত করে, ফলে আমরা কিন্তু পেটের ব্যথা থেকে মুক্তি পাই। ঠিক আছে, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো কিন্তু যৌগ। ঠিক আছে, মানে এগুলো আমরা জানবো। এখন তোমরা একটু মনে রাখো, মুখস্থ করে ফেলো, তাহলেই হবে। ঠিক আছে, মানে এখন আর তেমন একটা এগুলো মানে বোঝাচ্ছি না, এখন বুঝিয়ে দিলে তো মানে প্রথম অধ্যায় সেই দিয়ে দিতাম, মানে 10টা 12টা অধ্যায়, তাই না? এগুলো একটু মনে রাখো, এগুলো আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে, একটি ক্লাসই শেষ করে দেবো আজকে এই অধ্যায়টি। ঠিক আছে, কারণ এই অধ্যায়টা বুঝতে গেলে পরের অধ্যায়গুলো বুঝতে হবে আগে, তারপর এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। মানে বুঝে ফেলেছো, কিন্তু এগুলো মনে রাখতে গেলে পরের অধ্যায়গুলো জানতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পড়তে হবে তোমার সঠিক পদ্ধতিতে, ভুল পদ্ধতিতে পড়লে তো কিছু মনেই থাকবে না, বারবার 1000বার পড়লেও তোমার মনে থাকবে না। ঠিক আছে, আমি তোমাকে সঠিকভাবে পড়াচ্ছি, তুমি বিশ্বাস রাখতে পারো। দেখো, এখন আমরা রসায়নের কিছু ক্ষেত্র সম্পর্কে জানবো। দেখো, বায়ু, বায়ু মানে কি? বাতাস, বায়ু। এখন বায়ুর প্রধান উপাদান কি কি? প্রধানত মানে নাইট্রোজেন ও অক্সিজেনই কিন্তু থাকে। ঠিক আছে, নাইট্রোজেন ও অক্সিজেন কিন্তু মানে প্রধান উপাদান। ঠিক আছে, বায়ুর। এখন কথা হচ্ছে উৎস ও রাসায়নিক পরিবর্তন, মানে এটা একটু পড়িয়ে দেই। দেখো, আমরা যখন শ্বাস নেই, ঠিক আছে, শ্বাস নেওয়ার সময় কিন্তু আমরা বায়ু গ্রহণ করি, তাই না? এখন সেই বায়ুর অক্সিজেন কিন্তু শরীরের ভেতরে বিয়োজিত বা ডিকম্পোজড খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। আসলে এগুলো হচ্ছে, মানে আমি একটু আমার ভাষায় বোঝাই। আচ্ছা, এখানে তোমরা হয়তো বুঝতে পারছো না, মানে আমরা তো শ্বাস নেই, তাই না? শ্বাস নেই, শ্বাস ছাড়ি, তাই না? এখন এই যে শ্বাস নেই, আমরা কিন্তু শ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি বায়ু থেকে। এখন এই যে অক্সিজেন, এই অক্সিজেন শরীরের ভেতরে কিন্তু বিয়োজিত খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করার ফলে তোমার শক্তি উৎপাদন করে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি করবে তোমরা, মানে এই ক্ষেত্রে কি হয়, কি বুঝবে? দেখো, লাস্টের লাইনটা আর বোঝাতে হবে না, এটা তোমরা নিজেরাই বুঝবে। এই ক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মানে লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। কে নিয়ন্ত্রণ করে? মানে খাদ্য। এক্ষেত্রে নাইট্রোজেন লঘুকরণের মাধ্যমে বিক্রিয়ার তীব্রতাকে নিয়ন্ত্রণ করে খাদ্য। আসলে লঘুকরণ কি, ঠিক আছে, তীব্রতা কি বিক্রিয়ার, এগুলো আসলে মানে ধারণা, ঠিক আছে, জটিল ধারণা, কিন্তু সবচেয়ে সহজে বুঝিয়ে দেবো তোমাদেরকে। এখন মানে বোঝাতে চাইছি না, একটু মনে রাখো। ঠিক আছে, পরের অধ্যায়গুলো পড়লে এগুলো এমনিতেই বোঝা যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এটা একটু মুখস্থ করে নাও, মানে প্রথম অধ্যায়ে সব বুঝিয়ে দিলে তো কাজ শেষ, তাই না? এগুলো তোমরা যখন পরের অধ্যায়গুলো পড়বে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এবং বুঝে যাবে। অলরেডি বুঝে গেছো বলতে গেলে। ঠিক আছে, আচ্ছা। দেখো, খাবারের পানি মানে প্রধান উপাদান, মানে দেখো কোথায় গেল, এই যে দেখো, মানে উপাদান আছে এই পাশে, এ পাশে আছে উৎস ও রাসায়নিক পরিবর্তন, একটু মনে রাখো। দেখো, খাবারের পানি, দেখো উপাদান কি? পানি সহ বিভিন্ন খনিজ লবণ। ঠিক আছে, জীবের শরীরের বেশিরভাগই কিন্তু পানি, এটা এমসিকিউতে আসে, মনে রাখবে। শরীরের বিষাক্ত পদার্থ এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের সাহায্যে, ঠিক আছে, শরীর থেকে বের হয়ে যায়। ঠিক আছে, মানে শরীরের বিভিন্ন বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় ও ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, এটা মনে রাখবে। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে। এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু বিভিন্ন মৌল, আমরা কিন্তু জানবো। ঠিক আছে, দেখো, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী। শরীরে পানির স্বল্পতা বা ডিহাইড্রেশন বলে। ঠিক আছে, মানে পানি কম খেলে শরীরে কিন্তু পানির স্বল্পতা দেখা দেয়, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিহাইড্রেশন। ঠিক আছে, দেখো, এখন শরীরে পানির স্বল্পতা হলে মানুষ মারা যেতে পর্যন্ত পারে। ঠিক আছে, তোমার এই যে এখানে কি লিখেছে দেখো তো, মজার একটা কথা, ওলাউঠা বা কলেরা রোগে মানুষের মৃত্যুর এটি মূল কারণ। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউতে আসবে, মানে কোন দুটি রোগে মানুষের মৃত্যুর মানে এটি মূল কারণ, মানে এরকমভাবে প্রশ্ন আসে। ঠিক আছে, ওলাউঠা বা কলেরা। ঠিক আছে, দেখো, সার, তাই না? সারের প্রধান উপাদান, মানে উপাদান কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, তাই না? দেখো, আমরা যেমন খাবার খাই তেমনি উদ্ভিদেরও খাবারের প্রয়োজন হয়, এটা তোমরা পড়লেই বুঝতে পারবে, আমি আরও বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, উদ্ভিদের খাবারের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, কার্বন ইত্যাদি। এগুলো উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। তাছাড়া বিভিন্ন সারে এসব মৌলের যৌগ থাকে, এটা স্বাভাবিক। সারে অবশ্যই মানে এসব মৌলের তোমার যৌগ থাকবে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। দেখো, এখানে এটা কি মিসিং হয়ে গেল?
আচ্ছা, এখানে কিছু একটা ছিল হয়তো। আচ্ছা, এখানে কি ছিল আল্লাহই জানে। আচ্ছা, তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিও, ঠিক আছে? আমি এইটা আর এটা পড়িয়ে দিই। ক্যালসিয়াম মানে উপাদান, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। তাই বিভিন্ন ধরনের, ও সরি, মানে এই যে এটুকুরি, ঠিক আছে? মানে এই যে এটুকুরি সারের কথাই বলছি, মানে সারের অংশ এটুকু, ঠিক আছে? মানে আরও উপাদান আছে, এই যে দেখো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এটা কিন্তু সারেরই কথা, সারের অংশের কথা, ঠিক আছে? সারের অংশের, মানে এই যে তোমরা একটু বুঝতে পারছো কি, মানে এই যে এই অংশের কথা, এই অংশের সারের। দেখো আমি একটু পড়াই। দেখো, তাই বিভিন্ন ধরনের সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, ফলে ফসলের উৎপাদন ভালো হয়। সহজ ধারণা, মনে রাখো। কাগজ, ঠিক আছে, পেপার। কাগজের প্রধান উপাদান বা উপাদান হচ্ছে সেলুলোজ, ঠিক আছে? কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে, ঠিক আছে? কাগজ তৈরির কারখানায় এই সমস্ত বস্তুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াকরণ করে কাগজ তৈরি করা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে, মানে পড়লেই বুঝতে পারবে, তোমাদের পাঠ্য বই আছে, ঠিক আছে? আচ্ছা, এই যে এই ধারণাগুলো একটু আমি পরে বলছি, তাই না? মানে এই যেগুলো আগে বলা উচিত ছিল। দেখো, রসায়ন ল্যাবরেটরিতে গেলে, মানে তোমরা যখন কাজ করবে রসায়নের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে, অ্যাসিড, ক্ষারক, বিষাক্ত পদার্থ, তোমরা কিন্তু এগুলো অবশ্যই পরিধান করবে, ঠিক আছে? পরে নেবে, যাতে তোমাদের ক্ষতি না হয়। এই যে এটাকে বলা হয় অ্যাপ্রন, এটাকে বলা হয় সেফটি গগলস, এটাকে বলা হয় হ্যান্ড গ্লাভস, এটাকে বলা হয় মাস্ক। মানে এগুলো কেন ব্যবহার করা হয় তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারছো। এটাকে ব্যবহার করা হয় শরীরে যাতে কোনো কিছুর ছোঁয়া না লাগে, বিষাক্ত পদার্থ বা আগুন টাগুন, মানে যেগুলো মানে লাগতে পারে শরীরে, ঠিক আছে? আর এটা তোমার চোখের হেফাজত করবে, চোখের নিরাপত্তা দেবে, এটা হাতের নিরাপত্তা দেবে। আর এটা তোমার মানে বিভিন্ন বিষাক্ত পদার্থের ধোঁয়া যেত, সরি, বিভিন্ন বিষাক্ত পদার্থের ধোঁয়া যেন তোমার নাকের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করতে না পারে, তোমার মুখকে রক্ষা করবে, ঠিক আছে? মুখমণ্ডলকে, মানে মুখের ওই ওই ছোট্ট একটা অংশ, ওটুকু, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। খুব দ্রুত বলে ফেললাম, তাই না? একটু মানিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা শেষ একটা টেবিল জানবো, ঠিক আছে? দেখো, বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি। দেখো, রসায়নের বিষয়বস্তুই কিন্তু এগুলো, মানে বিভিন্ন বিস্ফোরক পদার্থ আছে, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স, ঠিক আছে? এগুলো থেকে বেঁচে থাকতে হবে, চিনতে হবে, না হলে তো ধোকা খেয়ে যাবে, তাই না? পরে তো আবার মানে আল্লাহ না করুক, মানে তোমাদের মানে ক্ষতি হতে পারে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, আর এটা হচ্ছে তোমার ব্যবহার দিয়েছে, ঝুঁকি, ঝুঁকির মাত্রা ও সাবধানতা দিয়েছে, ঠিক আছে? এখন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার মানে তোমার পাঠ্য বই দেখবে আরও ক্লিয়ারভাবে দেওয়া আছে, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থের চিহ্ন। এখন কথা হচ্ছে, এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধান থাকতে হবে, কারণ এসব পদার্থ ব্যবহারের সময় আমাদের মানে ক্ষতি হতে পারে, ঠিক আছে? মানে আগুন লেগে যেতে পারে শরীরে, ঠিক আছে, বিস্ফোরণ হয়ে, ঠিক আছে? এগুলো কিন্তু মানে মাথায় রাখতে হবে, যার জন্য শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে। একটু পড়ে নিও, ঠিক আছে? নিজেরাই পারবে। তাই এই দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচড়া করতে হয়। টিএনটি, পারক্সাইড, নাইট্রোগ্লিজারিন ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থ, এগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে? নিজেরাই পারবে। আজকে তো পরিচিতিমূলক পর্ব, মানে পরিচয় দিচ্ছি। দেখো, দাহ্য পদার্থ, ফ্ল্যামেবল সাবস্ট্যান্স, দেখেই বুঝতে পারছো আগুনের মতো ছবি, তাই না? আগুন জ্বলছে ভেতরে। অ্যালকোহল, ইথার ইত্যাদি দাহ্য পদার্থ, ঠিক আছে? এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই এদের আগুন বা তাপ থেকে সবসময় দূরে রাখতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, এদেরকে আগুনের সংস্পর্শে আনাই যাবে না, না হলে একদম আগুন ধরে যাবে, ঠিক আছে? এটা দেখো, মানে হাড্ডি দেখাচ্ছে, মাথার খুলি, এটা কিন্তু বিষাক্ত পদার্থের চিহ্ন, টক্সিক সাবস্ট্যান্স, ইংরেজিগুলো মুখস্থ করে নিও, ঠিক আছে? দেখো, এই চিহ্নধারী পদার্থ বিষাক্ত প্রকৃতির, তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাস অথবা ক্ষতের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরের নানা ধরনের ক্ষতি হতে পারে। বেনজিন, বেনজিন কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যাই হোক, এটা জৈব যৌগের বিষয়, আমরা ভবিষ্যতে জানবো, ঠিক আছে? ক্লোরোবেনজিন, মিথানল, এ ধরনের পদার্থ, ঠিক আছে? এরা কিন্তু জৈব যৌগ, ঠিক আছে? অর্গানিক সাবস্ট্যান্স, দেখো, মানে জৈব পদার্থ, ঠিক আছে? জৈব যৌগ, অর্গানিক কম্পাউন্ড, মানে একই কথা প্রায়, ঠিক আছে? দেখো, এই ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস, মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, উত্তেজক পদার্থ ক্রস দেওয়া আছে, ইরিট্যান্ট সাবস্ট্যান্স, ডাস্ট, লঘু অ্যাসিড, এগুলো তোমরা চেনো না, তাই না? এগুলো ভবিষ্যতে চিনবে, এগুলো একটু মনে রাখো, মুখস্থ করে নাও। ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড,
ঠিক আছে, ইত্যাদি উত্তেজক পদার্থ। এগুলো ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে। তাই এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ব্যবহার করতে হবে। ঠিক আছে, মানে তোমার সুরক্ষার জন্যই এগুলো মানে মনে রাখতে হবে, ব্যবহার করতে হবে, এরকম নিয়মকানুন মেনে চলতে হবে, এরকম চিহ্ন তোমাকে জানতে হবে। ঠিক আছে, এই যে দেখো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, মানুষের ছবি দেওয়া আছে। দেখো বুকের ভেতরে আগুন জ্বলছে না, না মানে কিছু একটা ছবি দিয়েছে, মানে লাইটের মতো ছবি। যাই হোক, হেলথ রিস্ক সাবস্ট্যান্স। এখন এইটার ক্ষেত্রে এই ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে তা শরীরের স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। এগুলো শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মতো কঠিন রোগ কিংবা শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে। বেনজিন, টুলুইন, জাইলিন ইত্যাদি এ ধরনের পদার্থ। তাই এগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ও মাস্ক পরে নিতে হবে। মানে এগুলো মুখস্থ করে নিও, ঠিক আছে? মানে বোরিং লাগছে হয়তো, কিন্তু তোমাকেই মুখস্থ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? সবচেয়ে সহজেই তো তোমাকে বললাম, তাই না? মানে পড়িয়ে দিলাম। মানে এই অধ্যায়টা তো শুধু মানে তোমার বেসিকই বেশি, মানে পদার্থ মানে রসায়নের পরিচিতি বেশি দিয়েছে। ঠিক আছে, দেখো দেখো মনে হয় শেষ স্লাইডে চলে এসেছি, ঠিক আছে? আচ্ছা, আর দুটো স্লাইড আছে। তেজস্ক্রিয় পদার্থ, রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স। দেখো, এসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে। তাই এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ। আমরা কিন্তু জানবো তেজস্ক্রিয় মৌল কারা, ঠিক আছে? তেজস্ক্রিয় পদার্থ কারা, ঠিক আছে? এই যে ইউরেনিয়াম, রেডিয়াম এগুলো কিন্তু মৌল এক একটা, ঠিক আছে? আমরা যখন পর্যায় সারণী পড়ব তখন আরও ভালোভাবে জানতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। মানে পর্যায় সারণীতে বিভিন্ন মৌল সম্পর্কে জানবো, ঠিক আছে? দেখো, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর চিহ্ন, ঠিক আছে? ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট। দেখো, এই পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের পদার্থের উদাহরণ হলো লেড, মার্কারি ইত্যাদি। লেড, মার্কারিও কিন্তু মৌল, ঠিক আছে? তাই এগুলোকে ব্যবহার করার সময় যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। ব্যবহারের পরে এগুলো যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে যেন পড়তে না পারে, ঠিক আছে? মানে এরকম করলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়তে পারবে না, ঠিক আছে? আর যেহেতু ছড়িয়ে পড়তে পারবে না, তাই পরিবেশের জন্য ক্ষতিকর হবে না, তাই না? এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? যেখানে সেখানে মানে কিন্তু এগুলো ফেলে রাখা যাবে না, এই পদার্থগুলো যেগুলো ক্ষতিকর। এই যে পরিবেশের জন্য যে পদার্থগুলো ক্ষতিকর সেগুলোর কথাই কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, আর মনে হয় স্লাইড নেই, ঠিক আছে? আর একটা স্লাইড আছে, এই যে ক্ষত সৃষ্টিকারী, করোসিভ। দেখো, কিছু কেমিক্যাল মানে হাতের মধ্যে ফেলা হচ্ছে, এই চিহ্নটা কিন্তু ক্ষত সৃষ্টিকারী বোঝাচ্ছে, ঠিক আছে? দেখো, এই ধরনের পদার্থ মানে এই পদার্থগুলো শরীরে লাগলে শরীরের ক্ষতের সৃষ্টি হয়, তোমার শরীরে ক্ষতের সৃষ্টি হবে। শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভেতরের অঙ্গেরও ক্ষতি সাধন করতে পারে, ঠিক আছে? তোমার সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন দ্রবণ এ জাতীয় পদার্থের উদাহরণ, ঠিক আছে? এগুলো কিন্তু সব ক্ষত সৃষ্টিকারী পদার্থ। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এগুলোর ঘন দ্রবণ, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার ক্ষত সৃষ্টিকারী পদার্থ, ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখবে। দেখো, এই প্রথম অধ্যায়টা শেষ করে দিলাম কিন্তু, ঠিক আছে? এই অধ্যায়ের সিকিউ পড়ালাম না, এমসিকিউ পড়ালাম না আসলে, কিন্তু এসকিউ, ঠিক আছে? এসকিউ, এমসিকিউ, সিকিউ সব কিন্তু আসলে পড়ানো হয়ে গেছে। মানে এই অধ্যায়ে তেমন একটা প্রশ্ন আসেই না বললে চলে, শুধু এমসিকিউ আসে। তোমরা একটু মানে গাইড দেখে পড়ে নিও, কারণ মুখস্থ বিদ্যা এগুলো, ঠিক আছে? প্রশ্ন দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। দেখো, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, ঠিক আছে? মানে পরবর্তী ক্লাসে আমরা পরের অধ্যায়টি চালু করব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সবচেয়ে সহজে সবচেয়ে ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে অল্প সময়ের মধ্যে সব কিছু তোমরা আয়ত্ত করতে পারো, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।